একটু মানিয়ে নিতে হয় শ্বশুর বাড়িতে। অত কথায় কথায় রাগ করলে হবে না। তুই তো জানিস তোর ঠাকুমা কি অত্যাচারটাই না করেছে। পাশের ভদ্রমহিলা বলেই যাচ্ছে, 7:35 কৃষ্ণনগর, খুব ভিড় ছিল না বলে ভালো একটা বসার জায়গা দখল করে বসতে পেরেছি। একটু ঘুমাবো ঠিক করেছি, হঠাৎ পাশে এমন একটা কথা শুনে চোখ জুড়ে আসা ঘুমটা চটকে গেল। মানিয়ে নেওয়া, যুগের পর যুগ চলে আসা একটা পরিচিত শব্দ। সেই বড়লিন থেকে বাপুজি কেক খানিকটা সেরকম। ছোটবেলায়ও শুনেছি, এখনো শুনছি। সাধারণত মা বা মাতৃস্থানীয় মানুষদের থেকেই শোনা যায় এই কথাগুলো। এক্ষেত্রেও বোধ হয় ভদ্রমহিলা মাই হবে। পাশে ওনার মেয়ে, আর জানালার কাছে খুদেটা বোধ হয় নাতনি। 3 প্রজন্ম একসাথে। মানিয়ে নিবি তবেই সংসার শান্তির হবে। রূপাঞ্জন সারা দিন অফিস করে ফেরে, তখন যদি দেখে মা বউয়ের অশান্তি, ওর ভালো লাগে? ভদ্রমহিলার কথা ওনার মেয়ে কতটা মনে নিচ্ছে সেটা শ্রোতা হয়ে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। দেখে মনে হচ্ছে মেয়েটি আমার বয়সেই হবে বা কিছুটা কম। খুব মিষ্টি করে সেজেছে। একটা লম্বা বেনি, হলুদ রঙের শাড়ি, সাথে গাঢ় নীলের ব্লাউজ। নীল রং নিজে চাপা হলে কি হবে, রূপ খুলে দেয় আশেপাশের রঙের। তাই বোধহয় নীল হলুদে মাখামাখি মেয়েটিকে আরো সুন্দর লাগছে দেখতে। আর সেটা মেয়েটি বোধহয় নিজেও জানে। তাই হাবে ভাবে প্রচন্ড আত্মবিশ্বাস। শাশুড়ি তো বলবেই, বয়স হলে এমনই মানুষ খিটখিটে হয়ে যায়। আর তোর শাশুড়ি তো আমার থেকে অনেক বড়, হাতে পায়ে জোর কমে এসেছে। ভদ্রমহিলা বলেই যাচ্ছেন। উনি বোধহয় পরিবারের একমাত্র বক্তা। হাতে পায়ে জোর কমে এসেছে, শুধু জোর আছে মুখের। মুখের সাথে যদি হাত পা সবে জোর থাকতো বুঝতাম। এই যে সারাদিন বাদে আমি বাড়ি যাব, গিয়ে দেখব কিচ্ছু রান্না নেই, খাবার নেই। আমি গিয়ে রান্না করলে তবে খাওয়া জুটবে। সকালের খাবার, দুপুরের খাবার সব করে এসেছি। সব করে আর সেজেগুজে আসতে ইচ্ছেই করছিল না। মান্তু মাসিকে তো বললাম, বুকানের আইবুড়ো ভাতটাই আমায় বাদ দাও, একদম বিয়ের দিন রাতে যাব। মেয়েটি ফোনের দিকে তাকিয়ে বলে যাচ্ছে কথাগুলো। আজ বাড়ি গিয়ে সব কাজ সেরে আবার কাল বিয়ে বাড়ি। ছেলে মা কারোরই রান্নার লোকে রান্না পছন্দ না। আসলে বউ খাটলেই খুশি। অভিমানী গলা মেয়েটার। এই তো করতেই হবে। আর রান্নার লোকে রান্না খাওয়া কি ভালো? আর তুই তো বাড়িতেই থাকিস। ভদ্রমহিলার কথায় আমি বাধ্য হয়ে সরাসরি তাকালাম। বোঝার চেষ্টা করলাম সৎমা কি। সেটাই তো ভুল করেছি চাকরিটা ছেড়ে। কি বললো তো, দিনের শেষে কখনো আমারও তো ইচ্ছে করে অন্তত একটা দিন শুয়ে বসে থাকতে। মেয়েটির মুখ কিন্তু নিচের দিকে, মোবাইলে আটকানো, কিন্তু মাকে উপেক্ষা করছে না। সব কথাগুলো মন দিয়ে শুনে উত্তর দিচ্ছে। মনে রাখবি, ওটা তোর সংসার, আর সেটা আগলে রাখার দায়িত্ব তোর। তোর জন্মের সময় আতুর উঠতে না উঠতেই আমি রান্নাঘরে ঢুকেছি। ভদ্রমহিলা আবার বলে উঠলেন। মেয়েটা সরাসরি এবার মায়ের দিকে তাকিয়ে খুব আস্তে করে বলল, তাই কি তুমি আমার এই পরিস্থিতি দেখে শান্তি পাচ্ছ? মানে নিজের সাথে হওয়া ঘটনা মেয়ের সাথেও হয়েছে, এটা তোমার বেশ লাগছে বোধ হয়। মেয়েটি মুখ তুলতে আমি দেখলাম ওর মুখটা, কি অপূর্ব চোখগুলো, কিন্তু সেটা কানায় কানায় ভর্তি। বুঝতে পারলাম এই দুঃখটা আরো মারাত্মক। বিশ্বের সবার সাথে লড়াই করা যায়, কিন্তু নিজের মা, ভদ্রমহিলা তো নিজেরই মা। সেরকমই তো বললেন মেয়েটির হওয়ার সময়কার আতুরের গল্প, ঠাকুমার গল্প। তাহলে সেই মা এত নির্মম কেন? আজকাল মেয়ের মায়েরা খুব চালাক। তারা না পারাতে মেয়ের সংসারে ঢোকে না, উটকো ঝামেলা মনে করে। কিন্তু এই ভদ্রমহিলা তেমনটাও নয়। উনি বেশ অন্যরকম। বোঝা যাচ্ছে উনি মেয়ের সব দুঃখ শোনেন, কিন্তু রায়টা মেয়ের বিপক্ষেই দেন। আমি আবার ভদ্রমহিলার দিকে তাকালাম। মেয়ের কথাগুলো শুনে ওনার চোখ দুটি গোল গোল হয়ে গেছে। মেয়ে কিভাবে এই কথাটা বলতে পারে সেটাই হয়তো ভাবছেন। ট্রেন বলে হয়তো খুব বেশি প্রতিবাদী হলেন না, শুধু আলতো রাগী গলায় বললেন, এরকম কথা, এরকম শিক্ষা, জানি না মেয়েটা কেমন তৈরি হবে। আমার শিক্ষা ভালো ছিল, তাই তুই এখনো ওখানে আছিস, যেভাবেই হোক করছিস। তোর যা শিক্ষা, তোর মেয়ে তো মোটেই মানবে না কারোকে।
আমি চাইও না মেয়েটা আপোস করতে শিখুক, আমি চাই ও প্রতিবাদ করুক, নিজের সম্মানটুকু ভালোটুকু বুঝে নিক। মেয়েটি বলতেই আরও রেগে গেলেন ভদ্রমহিলা। বললেন, তাহলে আর কি, বাড়িতে মেয়ের জন্য একটা ঘর রেখে দিস। এরকম শিক্ষার মেয়েরা বরের ঘর করতে পারে না। যে মা এই শিক্ষা দেয় যে প্রতিবাদ করবি, মানিয়ে নিবি না, সেসব বাচ্চাদের এটাই হয়। দেখলাম মেয়েটি চোখ বন্ধ করে নিল। তারপর মাকে বলল, হিসেব করো, 500 টাকা নাচে, 300 টাকা ক্যারাটে, 5000 টাকা স্কুলে, 300 টাকা আঁকা, তারপর সুইমিংটা এককালীন, তাই বাদ দিলাম। এইটুকু বলেই থামলো মেয়েটা। হিসাব করলে? আচ্ছা দাঁড়াও, আমি বলছি। 6100। মেয়ে সবে ক্লাস 2, যতদিন যাবে এটা বাড়তে থাকবে। এবার বলো, এতগুলো টাকা খরচ করে মেয়েকে মানুষ করছি মানিয়ে নেওয়ার জন্য? বলেই মেয়েটি মুচকি হাসলো। ভদ্রমহিলা চুপ। আরে ভাই, এত টাকা খরচ করলাম, আমাদের কিছু দিতে হবে না, কিন্তু তার বিনিময়ে ও নিজের ভালো থাকাটুকু তো কিনে নিক, না হলে কিসের শিক্ষা? খরচ কিন্তু আমরাও করেছি তোর জন্য, মাস্টার্স এমনি এমনি হোসনি। বুঝলাম ভদ্রমহিলা প্রসঙ্গ বদলে যে তার চেষ্টা করছে। আমি কৃতজ্ঞ তার জন্য। অনেক খরচ করেছো, শিক্ষিত করেছো, কিন্তু আসল শিক্ষাটুকু দিতে পারোনি। মেয়েটি আরেকবার তাকালো মায়ের দিকে। না, আর জল নেই চোখে, বরং অনেকটা আগুন আছে তাতে। মা, কিসের শিক্ষা বলতে পারো? যদি আত্মরক্ষাটাই না হলো? না, আমার শ্বশুর বাড়ির কেউ আমার গায়ে হাত তোলে না, কিন্তু মানসিকভাবে আমি ভালো নেই মা। আরও খারাপ লাগে যখন তুমি আমায় বলো মানিয়ে নে। আবার গলাটা ধরে আসছে মেয়েটা। মা জায়গাটাই যে বড্ড আবেগপ্রবণ জায়গা। মা, তুমি চাও আমি ভালো থাকি, সুখে সংসার করি, মিমি দিদির মতো ডিভোর্স না হয়, কিন্তু এটা কি বেঁচে থাকা? বলেই উঠে পড়ল মেয়েটা। তারপর জানালার পাশে বসা বাচ্চা মেয়েটাকে টেনে এগিয়ে গেল। আরে সবে তো বেল ঘড়িয়া, ভদ্রমহিলা বললেন। মেয়েটা বলল, আমি আগরপাড়া নেমে অটো নিয়ে নেব, তুমি সাবধানে সোদপুর নেমে যেও। তোর তো সোদপুর থেকেই কাছেও তো। ভদ্রমহিলা বললেন, ঠিকই, কিন্তু মেয়েটি ততক্ষণে এগিয়ে গেছে নামবে বলে। ভদ্রমহিলার মুখখানি লাল, দেখে মনে হচ্ছে উনি বেশ কষ্ট পাচ্ছেন। মেয়ের দুঃখে কষ্ট পেয়েছেন উনি, কিন্তু সেটা মনে আনেননি বা মেয়েকে আস্কারা দেননি। পাছে মেয়ের সংসার ভেঙে যায়, মেয়ে আবার ফিরে আসে, কি জবাব দেবেন উনি? সবাই তো মেয়েকে অশিক্ষিত বলবে। ওনাকে দেখে আমার সেরকমই মনে হলো। ইচ্ছে হচ্ছে বলি, কাকিমা চিন্তা করবেন না, মেয়েকে দারুণ শিক্ষিত করেছেন, মানিয়ে তো ততক্ষণ নেওয়া যায় যতক্ষণ ক্ষমতা থাকে। সংসার মানে সবার আপোস করা, ব্যক্তি বিশেষে নয়। কিন্তু সাহস পেলাম না, কারণ উনি ওনার জায়গা থেকে নড়বেন না, পাছে হেরে যান। এটাই কথা, সংসার মানে হার জিত নয়, বরং মিলেমিশে মানিয়ে নেওয়া।